সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতির খতিয়ান বের হতে না হতেই আর একজনের দুর্নীতির খতিয়ান সামনে এসে হাজির হয়েছে। এই ব্যক্তি হচ্ছেন ফরিদপুরের আলফাডাঙ্গার সন্তান আসাদুজ্জামান মিয়া। তিনি বেনজির আহমেদের পরেই ঢাকার পুলিশ কমিশনার হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছেন। এই 5 বছরে দায়িত্ব পালন শেষে তিনি যখন বিদায় নিয়েছেন, তখন তিনি বিভিন্ন টিভি চ্যানেল, পত্র পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় আর তাকে দেখা যাবে না। এটা হচ্ছে তার জন্য একটা মনোবেদনার কারণ হতে পারে। সেই সাক্ষাৎকারে তিনি অবশ্য অপরাধ দমন, দুর্নীতি দমন, জঙ্গি দমন অনেক কথাই বলেছেন। পুলিশে 32 বছরের চাকরি জীবনের পর অবসরে যাচ্ছেন বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় থাকা ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিদায়ী এক বক্তব্যে আসাদুজ্জামান মিয়া পুলিশকে প্রজাতন্ত্রের কর্মচারী আখ্যা দিয়ে বল প্রয়োগ ও লাঠি ঘোরানোর পরিবর্তে জনগণকে ভালোবাসার পাশাপাশি তাঁদের শ্রদ্ধা ও ভালো সেবা দিতে পুলিশ সদস্যদের অনুরোধ জানিয়েছেন। পুলিশ কমিশনার হিসেবে আমি 2015 সালের 7ই জানুয়ারি যোগদান করি। সেটা 4 বছর 7 মাস 1680 দিন। সো এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সময়। এই আসাদুজ্জামান মিয়া বিসিএস 85 ব্যাচের কর্মকর্তা এবং তিনি দীর্ঘদিন ধরে যে চাকরি করেছেন, সেই চাকরিতে সর্বসাকুল্যে যদি তার বেতন হিসাব করা হয়, তাহলে কোনো অবস্থাতেই 1.5 কোটি টাকা থেকে 1,80,00,000 টাকার উপরে যাওয়ার কথা নয়। কিন্তু তার যে সম্পদের পাহাড় দেখা যাচ্ছে, তার মূল্য শত কোটি টাকার উপরে। তার এই সম্পদের হিসাব লিখতে যে মানবজমিন পত্রিকার শিরোনাম করেছে মিয়া সাহেবের যত সম্পদ। পূর্বাচলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরের 406 বি রোডে 10 কাঠার জমি, পূর্বাচলের সেক্টর 4 রোড 108 এ 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল। আফতাবনগরের 3 নম্বর সেক্টরে এইচ ব্লকের 8 নম্বর রোডে 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1 এর 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপর 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে, মূল্য 50 কোটি টাকা। নিকুঞ্জ 1 এর 8 এ রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে, বাড়িটির মূল্য 10 কোটি টাকা। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55-1 এর 3 নম্বর ভবনে 3,800 থেকে 4,000 স্কয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। স্কার্ডন গার্ডেন 13 এ পিওনিরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডির 12 এ সড়কের 69 নম্বর বাড়ির B/2/5 ভবনে 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এখানে ফ্ল্যাটের মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা পর্যন্ত। অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানা। এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4,000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপির কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান, তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান। ঢাকার গাজীপুরে কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে 2017 সালে কেনা হয় 41% জমি। একই মৌজায় একই বছরের 16 নভেম্বর তার নামে কেনা হয় আরো 26% জমি। একই মৌজায় তার নামে 2019 সালের 5 ফেব্রুয়ারি কেনা হয় আরো 39% জমি। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা মৌজায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় 10 কাঠা জমি। একই বছরে গাজীপুরে চাঁদখোলা মৌজায় 31% জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়ামশাইল কায়েতপাড়া মৌজায়
28 একর জমি কেনেন। একই বছরের একই মৌজায় আরো 32 শতক জমি কেনেন। ওই বছরই রূপগঞ্জের কৈয়ামশাইল কায়েতপাড়া মৌজার 0.60 একর জমি তার নামে কেনা হয়, পরে তা বিক্রি করে দেয়া হয়। এছাড়াও 2019 সালের কৈয়ামশাইল কায়েতপাড়া মৌজায় 0.57 একর জমি পাওয়ার অফ অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী। একই বছর আবার সেই জমি বিক্রি করেও দেন। আসাদুজ্জামানের শ্যালক নূর আলম ওরফে মিলনের নামে গাজীপুরে শ্রীপুরে 1.5 একর জমি রয়েছে। ভাগ্নে কলমের নামেও গাজীপুরে জমি আছে 1.5 একর। অথচ এই মিলন ও কলম আজীবন গ্রামে থেকে আসে, তাদের নির্দিষ্ট কোনো আয় নেই। তারা বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক। কি পরিমাণ দুর্নীতি করলে পরে এত সম্পদের মালিক হওয়া যায়? একটা দুইটা না, তার আয়ের সঙ্গে সঙ্গতি তো নেই। উপরন্তু বিভিন্নভাবে তার এই সমস্ত টাকা পয়সা উপার্জন করতে হয়েছে এই সম্পদ কেনার জন্য। অবশ্য জমি কেনার ব্যাপারেই দেখা যাচ্ছে তার আগ্রহটা খুব বেশি। এই আসাদুজ্জামানের উপরেই কিন্তু সরকার বেশি আস্থা রেখেছিল। তাকে ডিএমপি কমিশনার করা হয়েছিল 2015 সালের 7 জানুয়ারি। এরপর থেকে তাকে টানা 5 বছর এই পদে রাখা হয়েছিল এবং বিভিন্ন সময় তাকে এই সমস্ত দুর্নীতি করার যেমন সুযোগ করে দেওয়া হয়েছে, আর তিনিও সরকারকে সেইভাবে সার্ভিস দিয়ে গেছেন। এই সময়ে জঙ্গি দমনের নামে হোক বা বিরোধী দল দমনের নামে হোক, এই আসাদুজ্জামানকে দিয়ে বহু কাজ সরকার করিয়ে নিয়েছে। সেই হিসাবে আসাদুজ্জামান নিজেও সেই সুযোগটা নিয়েছে এবং এই পরিমাণ সম্পদের মালিক তিনি ওই সময়ই হয়েছেন। শুধু তাই নয়, সরকার তার প্রতি সন্তুষ্ট হয়ে যখন সে অবসরে গেছে, সে অবসরে যাওয়ার পরেও 3 বছরের জন্য জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি কমিটির আহ্বায়ক করে দেওয়া হয়েছে। সেখানে 3 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তার দুর্নীতি করার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেই তাকে পুরস্কৃত করা হয়েছে। তিনি বিভিন্ন পুরস্কারও পর্যন্ত পেয়েছেন, পদকও পেয়েছেন। অর্থাৎ সরকারের কাছ থেকে যত রকমের সুযোগ সুবিধা পদক পাওয়া যায় সবগুলো তিনি নিয়েছেন। তারপরে দেখা গেল যে তার বিদায়ের বেলায় যখন তিনি ডিএমপি কমিশনার হিসেবে কমিশনার পদ থেকে বিদায় নিচ্ছেন, সেই সময় তার এই বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য অনেকটা রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এই সবই রাষ্ট্রীয় খরচে করা হয়েছে। আসাদুজ্জামান বিভিন্ন সময়ে ওই পুলিশ কমিশনার থাকতেই বক্তব্য দেওয়ার সময় তিনি বলতেন মুক্তিযুদ্ধের চেতনায় তিনি অনেক কাজ করেছেন। এর মধ্যে একটা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, এই দুইটার কথা বলেছেন। বলতে গিয়ে তিনি বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন সঠিক পথে যাচ্ছিল, কিন্তু দেখা গেল যে একটা পর্যায়ে এটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। অন্যদের প্ররোচনায় এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে যাচ্ছে। আর একটা কি, সেই নিরাপদ সড়ক আন্দোলন করেছিল যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তারাও নাকি বিপদগামী হয়ে যাচ্ছিল, তাদেরটাও দমন করা হয়েছিল। এবং এই দমনগুলো করা হয়েছে ছাত্রলীগ দিয়ে এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী দিয়ে। তো এই ধরনের কর্মকর্তাদের হাত দিয়ে সরকার যেমন সুযোগ সুবিধাগুলো নিয়েছে, আবার এই সমস্ত কর্মকর্তারাও সরকারের কাছ থেকে এই অবৈধ সুযোগ সুবিধাগুলো নিয়েছে। এরা ক্ষমতায় থাকতে এই ধরনের কোনো নিউজ প্রকাশ হইতে পারে নাই। তার কারণ প্রকাশ হইলেই পরে কোনো না কোনো বাহিনীর মাধ্যমেই তারা ওই সমস্ত রিপোর্টার বা ওই সংবাদপত্রগুলোর উপরে আঘাত বা হামলা করতই। এখনো পর্যন্ত এই পুলিশ বাহিনীতে বিভিন্ন ওয়েব পোর্টালে দেখা যাচ্ছে অনেকগুলো নাম ঘুরে ফিরে বেড়াচ্ছে যে তারা বেনজিরের একেবারে মানে কোর কমিটি, যারা বেনজিরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। এরকম 8-10 জন পুলিশ কর্মকর্তা যারা সার্ভিসে আছে, তাদের নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখনো যদি সরকার এই তাদের ব্যাপারে কোনো রকম সজাগ দৃষ্টি না দেয়, তাহলে তারাও এইভাবে দেখা যাবে যে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলবে। এখন তো পুলিশ বাহিনী মানেই, বা এই পুলিশ বাহিনীর প্রধান বা এই যে সেনাবাহিনীর প্রধান, তাকেও বলা হয়ে থাকে যে এখন দুর্নীতি করে সম্পদের পাহাড় তারা গড়ে তুলতে পারে। অথচ সরকার বলে দেয় যে তারা নাকি দুর্নীতির ব্যাপারে একেবারে 0 টলারেন্স। কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই সরকার হচ্ছে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করে যাচ্ছে।